সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে সম্প্রতি শুরু হওয়া টি-20 বিশ্বকাপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর এই চমকপ্রদ আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত দুজন প্রিয় মানুষ। আমার সাথে আছেন জনাব দিদারুল আলম চৌধুরী, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আবাহনী লিমিটেড। একই সাথে লজিস্টিক এবং প্রোটোকল কমিটির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমার সাথে আছেন জনাব মিজানুর রহমান মানু, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং একই সাথে সভাপতি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। আপনারা দুজন কেমন আছেন? ভালো আছি। আমি প্রথমে যাব দিদারুল আলম চৌধুরীর কাছে। যে সম্প্রতি বাংলাদেশে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে এবং বাংলাদেশ কিন্তু এশিয়া কাপ থেকে শুরু করে শ্রীলঙ্কা ম্যাচ থেকে শুরু করে বাংলাদেশে কিন্তু একটা পরাজয়ের বৃত্তের মধ্যে কিন্তু পড়ে গেছে। সেখান থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা উঠে আসতে পারছি না। জনাব দিদারুল আলম খন্দকার, আপনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশ টিম একটা সময়ে আইসিএল এ ঢাকা ওয়ারিয়র্স নামে একটা টিম জয়েন করেছিল হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে। তখন কিন্তু বেশ কিছু রেগুলার খেলোয়াড় সাসপেন্ড হওয়াতে, বাদ পড়াতে একটা খুব ক্রাইসিস বাংলাদেশ টিমের মধ্যে গিয়েছিল। এইগুলো হাঁটি হাঁটি পা করে এত সুন্দরভাবে কাটিয়ে এসে এত সুন্দর টিম স্পিরিট বাংলাদেশ টিমের হয়েছিল, বড় বড় দেশের টিমগুলোকে আমরা হারাতে সক্ষম হয়েছে। এটা ছিল অনলি বিকজ অফ টিম স্পিরিট, যেটা এই খেলাতে আমরা দারুণভাবে অ্যাবসেন্ট দেখছি। আমাদের যত ইন্ডিভিজুয়াল ভালো প্লেয়ার হোক না কেন, টিম স্পিরিট এবং টিম কম্বিনেশন ছাড়া কোনো রেজাল্ট আপনি খেলাধুলাতে আশা করতে পারেন না। আমাদের এখানে একটা জিনিস সবচেয়ে বেশি যে দেখছি, একটা ব্যাটসম্যান সে একটা লাইফ পাইলো ওভার বাউন্ডারি মারতে গিয়ে, আবার পরের বলার ঠিক সেম স্টাইলে সে হিটটা করছে। আচ্ছা, যে আউট হলো পরের জন এসে যে কিছুক্ষণ খেলাটাকে ধরে রাখবে, সেই মেন্টালিটি এদের মধ্যে দেখছি না। আমরা কি এটা কি বলতে পারি আমি ঠিক বুঝতেছি না। আইসিএলটা কি তাহলে বাংলাদেশের ক্রিকেটের উপরে কোনো ধরনের প্রভাব বিস্তার করেছে আপনি মনে করেন? খারাপ প্রভাব। এবং যারা তখন তৎকালীন কয়েকজন ভালো ক্রিকেটার বাংলাদেশ টিমের ওই খেলাতে অংশগ্রহণ করাতে বিসিবি অ্যাকশন নিয়েছিল, ওদের সাসপেন্ড করেছিল। ওই প্লেয়ারগুলো নিয়ে বাংলাদেশ টিম যে একটা টোটাল টিম ছিল, তখন একটা ব্রেক থ্রো হয়েছিল, পরে অবশ্যই স্ট্রাগল করে ওভারকাম করছে। কিন্তু আমরা কিন্তু আইসিএল এর পরও কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল কিন্তু একটা ভালো পজিশনে ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা সেটাও কিন্তু লক্ষ্য করছি। কথাটাই আপনাকে আমি প্রথমে যেটা বলছি, ওই আঘাতের পরে কিন্তু সুন্দরভাবে এরা গুটিয়ে নিয়ে কিছু নতুন ছেলে উঠে আসার পরে বাংলাদেশ কি রেজাল্ট আন্তর্জাতিক ভাবে করেছে, ওয়েস্ট ইন্ডিজের মতো টিম বা বাইরের টিমগুলোকে, সেই জিনিসটা এখন আমরা কমপ্লিট অ্যাবসেন্ট দেখছি। আমরা যেটা বলছি, আমি নাইট ওয়াচম্যানশিপ আছে এরকম প্লেয়ার যে একটা সাইড আগলে ধরে থেকে যতদূর খেলতে পারে, তারাও দেখলাম যে গত ম্যাচে একটা মারলো, সে লাইফ পেলে পরের বলে সেম স্টাইলে মারতে লাগবে। চেজিং এ আপনাকে রান করতে হবে, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য স্কোরবোর্ড। স্কোরবোর্ডে আমার আস্কিং রেটটা কি হচ্ছে এটা দেখে আমি যেটা খেলার বল না, মারার বল না। আর বেসিক্যালি আমার একটা বেসিক কথা আছে, আমি এই যে টি-20 এটার প্রথম থেকে আমি একটু বিরোধী বক্তব্য রেখেছি। কারণ ক্রিকেটের গ্রামার বলতে যেটা বোঝায় যে আমরা আগে একটা না, যে গ্রামার ম্যাথমেটিক্যাল যে আইটেম এগুলো ছিল, যে আমরা একটা প্লেয়ারকে বলতাম তুমি যদি ইনসুইং বল করো আউটসাইড অফিস ঠিক, যদি এটা পিচিং হয় কিভাবে কি করবে না করবে। আর যে টি-20টা হচ্ছে আমার 40 ওভারের খেলা তখন ছিল, ধরেন 5 ওভার আছে, হাতে অনেক উইকেট, এভাবে মারো, এটাকে আমরা চট্টগ্রামের ভাষায় কোরাবাড়ি বলতাম। এই ক্রিকেটটা কিন্তু এখন প্রথম থেকেই শুরু মার, তার ফলে ক্রিকেটের গ্রামার আর ম্যাথমেটিক্যাল সবকিছু চলে গেছে। তো এই ধারাতেই তো আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা ভালো রেজাল্ট করছি। যেহেতু দিদারুল, আমি আপনার কাছে আসবো, আমি একটু মানু ভাইয়ের কাছে যাচ্ছি। মানু ভাই, বাংলাদেশের সম্প্রতি শুরু হওয়া টি-20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ কিন্তু নিজেদেরকে ওইভাবে কিন্তু মেলে ধরতে পারছে না, এবং হচ্ছে যে আমরা দেখছি যে পরাজয়ের বৃত্ত, যেটা আমি একই সাথে দিদার ভাইকে বলছিলাম, যে পরাজয়ের বৃত্ত থেকে কিন্তু আমরা কোনোভাবে উঠে আসছি না। আসলে এই মুহূর্তে আসলে আমাদের কি করা দরকার? আপনি একজন অভিজ্ঞ সংগঠক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা ক্রিকেটারদের কাছে যারা খুবই উঁচু মানের, তাদের কাছে চাইবো, বাংলাদেশের মানুষ তা চায়। তো এর মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেছে, যেমন ধরেন যে এশিয়ান কাপ যখন হলো, তার আগে সাকিবের যে
শাস্তি, এটা ডিসিপ্লিনারি সাইড থেকে একেবারেই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরকে সেখান থেকে আমার কাছে মনে হয় একটু সেটব্যাকটা ডেভেলপ করেছে। আর একটা হলো যে ক্রিকেটের কিন্তু পাইপলাইনে কৃতি খেলোয়াড় খুব কম। মানে আপনি যে একটাকে সাবস্টিটিউট করতে পারবেন এই ধরনের ম্যাচিওর লাইন আপটা খুব কম। তো আমার কাছে মনে হয় যে ক্রিকেটকে আরো দীর্ঘদিন ধরে একটা দীর্ঘ পরিকল্পনার মধ্যে দিয়ে এগোতে হবে। আমরা কোথাও গ্যাপ, আপনি দেখবেন যে অন্যান্য টিম তাড়াতাড়ি করে রিপ্লেস করতেছে, তারপরে যে প্লেয়ারটা একটু ব্যাক সাইডে চলে গেছে তাকে ডেভেলপ করার জন্য একটা চেষ্টা আছে, ফর্মের বাইরে থেকে আবার চলে আসে। কিন্তু আমাদের এই জায়গাটা নাই, আমাদের অ্যাসেট এইটুকুই, এটাকেই নেড়ে চেড়ে খেলার চেষ্টা করা। অতএব লাইন আপটা যদি আমরা আগামী 5 বছরের প্রোগ্রাম নিয়ে করতে পারি, ক্রিকেট বোর্ড চেষ্টা করছে, তো সেটা হলে কিন্তু আমাদের এই খরাটা কেটে যাবে। আর প্রত্যেকটা প্লেয়ার সবসময় ক্লিক করবে নট নেসেসারি, এটা ডেভেলপ করে তার মানসিকতা, তার চিন্তা, দৃঢ়তার উপরে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম অনেকটা এক্সস্টেড হয়ে গেছে দীর্ঘদিন ধরে খেলার ফলে। তারপরে আপনার এই অল্টারনেটিভ নেই, রিপ্লেসমেন্ট করার মতো আমাদের হাতে এই ধরনের কোনো অ্যাসেট নেই। এটা একটা লং টার্ম প্রোগ্রাম করলে ক্রিকেট আবার আমি লং টার্ম নিয়ে আমি একটু দিদার ভাইয়ের কাছে যাচ্ছি। দিদার ভাই বলছে যে, মানু ভাই বলছে লং টাইম, আমাদের কিন্তু সামনে কিন্তু আমাদের মূল বিশ্বকাপ 2015-তে কিন্তু মাত্র 9 মাস কিন্তু আমাদের হাতে সময় আছে। কিন্তু আমরা যদি এখন থেকে যদি পরিকল্পনা যদি এভাবে না করতে পারি, তাহলে তো আমরা ওই মূল বিশ্বকাপে কিন্তু আমরা বারবার ব্যর্থতার গ্লানি আমাদেরকে সইতে হবে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? লং টার্ম যেটা বলছেন সেটা কিন্তু অন্য মিনিং। এটা হলো আমরা তৃণমূল থেকে ইউনিয়ন লেভেলে এবং স্কুল লেভেল থেকে আমরা যেটা এখন ট্যালেন্ট হান্টিং এখন বিসিবি করতেছে কি, ট্যালেন্ট হান্টিং করতেছে। আমি চাচ্ছি কি ওই লেভেল থেকে স্ট্রাকচারাল ভাবে ক্রীড়া যারা খেলোয়াড় আছে তাদেরকে আপনার কোচিং ট্রেনিং করাইয়া ওদেরকে স্কুলে যদি ক্রীড়া শিক্ষক হিসেবে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি, তারা যদি আন্তঃ স্কুল আবার আন্তঃ ইউনিয়ন আন্তঃ উপজেলা এই খেলার মাধ্যমে যদি খেলোয়াড় সৃষ্টি হয়ে স্ট্রাকচারালি ওখান থেকে আসে, তাহলে ডেভেলপ হবে। আর 9 মাসের যে বিষয় এখানে বর্তমানে যে বিসিবি যেটা করছে ওর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ওখান থেকে খেলোয়াড় বাছাই করে আমাদের, আমি যে কথাটা মানব ভাই যেটা বললো যে আসলে বিসিবিকে কিন্তু একটু গভীরে যেতে হবে। যে আপনি উনি যে সাকিবের কথা বললো, সাকিবকে সাসপেন্ড করছে, এই দিয়ে সাকিবের খেলার কোনো রকমের কোনো কিছু হয় না। 2-একটা খেলা সাকিবে আপনার লাইভ দিছে। এটা আরেকটা কথা, আগে ক্রীড়া সংগঠক বলতে একটা ক্লাসকে বোঝাতো যে যাদেরকে তারা খেলা নিয়ে পড়ে থাকতো। এখন কিন্তু আমি একটু যোগ করতে চাচ্ছি যে ক্রীড়াঙ্গনের রাজনীতি আপনি যেটা বোঝাচ্ছেন যে যারা দক্ষ সংগঠক না বা রাজনৈতিক সাপোর্ট নিয়ে তারা এসে মানে জায়গাগুলোকে দখল করে রাখছে আর কি, আপনি সম্ভবত এটা বলতে চাচ্ছেন। দুইটা রাজনীতির মধ্যে দুইটা সাইড আছে। একটা হলো কি জানেন, 75-এর পরিবর্তনের পরে আবাহনী ক্লাবকে নিঃশেষ করার একটা পরিকল্পনা ছিল। এটা ছিল রাজনৈতিক দলীয় রাজনীতি, যেটা দিয়ে মানে চাইছিল এটা বিভিন্নভাবে স্ট্রাগল করে আবাহনী 1980 সালে খুব ক্রাইসিস টাইম ছিল, যেখানে আমিও ঢাকা আবাহনীর সাথে তখন এন্টাঙ্গেল হয়েছিলাম। তো এখন যে রাজনীতি সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু দেখছে যে এখানে মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে এখানে প্রচারটা খুব বেশি পাওয়া যাবে, ওই রাজনীতিটাই রাজনীতির নেতারা এখানে আসে। আমি দিদার ভাই আপনার কাছে আসবো, আমি একটু মানু ভাইয়ের কাছে যাচ্ছি। মানু ভাই, বাংলাদেশের কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের স্পোর্টস যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি না। কিন্তু আসলে ফুটবল ক্রিকেট না, অল ওভার স্পোর্টসকে আমি ইন্ডিকেট করছি আর কি। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? স্বাধীনতার পর ক্রীড়া মন্ত্রণালয়ের নামে কোনো মন্ত্রণালয় ছিল না, শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয় সে সময় ছিল। এটা অনেক পরে এসে ক্রীড়া মন্ত্রণালয়কে আলাদা একটি মন্ত্রণালয় দরকার বলে অনেকে অনুভব করলেন এবং তার সঙ্গে জুড়ে দিলেন যে যুবদেরও কিছু প্রোগ্রাম থাকা দরকার। এখন কিন্তু আমাদের মন্ত্রণালয়ে দুটো প্রোগ্রাম, একটা হলো স্পোর্টস, একটা হলো ইয়থ ডেভেলপমেন্ট। তো এটা আছে। অ্যাকচুয়ালি আমাদের যদি বলেন যে স্বাধীনতার পর 42 বছরে অনেকগুলো চড়াই উতরাই পার হতে হয়েছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে। আর দিদার সাহেব যেটা বললেন বা দিদার ভাই যেটা বললেন যে রাজনৈতিক নেতারা ভালো সংগঠক হতে পারে না বা সম্ভাবনা কম, তো ক্রিকেটেই তো রাজনীতির মানে
মানে যদি পথপরিক্রমা দেখি রাজনৈতিক নেতৃবৃন্দই কিন্তু এসছে। তার মানে আপনি দ্বিধার সাথে একমত হতে পারছেন না? আমি মনে করি যারা সংগঠক, তারা রাজনৈতিক সংগঠক হিসেবে যদি পোক্ত থাকে, তারা যে কোনো জায়গায় দায়িত্ব পালন করুক, সততার সাথে নিষ্ঠার সাথে যদি পালন করেন, তাহলে তারা সেই জায়গায় যেতে পারে। আমরা ধরেন এসএ গেমসে আমরা 18টি গোল্ড পেলাম, সর্বমোট 100টি আমরা মেডেল পেয়েছি, এটা কিন্তু অভাবনীয়। তো এখানে আমরা করেছিলাম 1 বছর 3 মাস লং টার্ম ট্রেনিং। বাংলাদেশ ক্রেজটা হলো ক্রিকেটের উপরে, ক্রিকেটটাকে আরো ডেভেলপ করলে মানুষ খুশি হয়। যখন বাংলাদেশ হেরে যায়, গোটা বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যায়, 16 কোটি বাঙালি নিস্তব্ধ হয়ে যায়। গোটা বাংলা তারা জয়লাভ করে তখন কিন্তু আবার তাদের উচ্ছ্বাসের মানে মাত্রা থাকে না। তো সেই কারণে আমাদেরকে ক্রিকেট বোর্ডকেও নজর দিতে হবে, সরকারকেও ভাবতে হবে, এবং একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা ইচ্ছা করলে সবটা করতে পারি না। আর্থিক সচ্ছলতা আমাদের অনেক দুর্বল। আর্থিক সচ্ছলতা নিয়ে আমি আপনার সাথে কথা বলে আমি একটু দিদার ভাইয়ের কাছে যাচ্ছি। দিদার ভাই, আর্থিক সচ্ছলতা যেটা বলছেন সেটা কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু বেস্ট রিস্ক কিন্তু আমাদের দেশে। কথা বলার আগে মানব ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আমি একটু জাস্ট ক্লারিফিকেশন দিচ্ছি। আমি কিন্তু রাজনৈতিক নেতা এখানে না আসুক এটা বলি নাই। আমার কথা হচ্ছে যে যেমন বর্তমান গভর্নমেন্টের বিসিবি যিনি সভাপতি হবেন, তিনি অবশ্যই এই দলীয় মানে মন্ত্রী এমপি হওয়াটা ওই বাঞ্ছনীয় আপনি মনে করছেন? বাঞ্ছনীয়তার জন্য কেন মনে করছেন? যেহেতু সরকারের সাথে একটা লিঙ্ক আপ দিয়ে ক্রিকেট বোর্ডটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি বলছি কি মেন্টালিটি অফ দ্য সমর্থন লাগে, মানে মেন্টালিটি অফ দি পলিটিক্যাল, যেটা আমি বলছি আমরা তো আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। কিন্তু মানব ভাই যেটা বললেন যে রাজনীতির কথা, তিনিও রাজনীতি করছেন, রাজনীতিতে কি আপনি সরকারে যখন থাকবেন হরতাল হারাম, বিরোধী দলে থাকলে এটা হালাল। দিস ইজ দি মেন্টালিটি অফ পলিটিক্স। আমার কথা হচ্ছে যে আপনি রাজনীতি করেন, খেলার জগতে আসেন, ওই মেন্টালিটিটা সেরে এখানে যে শিক্ষাটা 10 ওভার বোলিং এ প্রেসিডেন্টের ছেলে হলেও 11 ওভার করতে পারবে না, এইটা এখান থেকে শিখে আপনি রাজনীতিকে মানে সংশোধনের চেষ্টা করেন, কিন্তু সেটা করা হচ্ছে না। আচ্ছা, আমরা ক্রীড়াঙ্গনের রাজনীতি নিয়ে আরো কথা শুনবো এবং টি-20 বিশ্বকাপ আরো নিয়ে কথা শুনবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, দিদার আলম চৌধুরী এবং মিজানুর রহমান মানু। মানু ভাই, আমরা যেটা বলছিলাম যে যারা রাজনীতিতে আসছে সেখানে যদি তারা যদি ক্রীড়াঙ্গনকে বুঝে যদি ক্রীড়াঙ্গনে আসে তাহলে ক্রীড়াঙ্গন আরো বেশি ডেভেলপমেন্ট হবে। কিন্তু ক্রীড়াঙ্গনে কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্বার্থ সিদ্ধির কথা কিন্তু অলওয়েজ ভাবে এবং হচ্ছে যে আমরা করছি, আমরা দেখছি আর কি। এই বিষয়টিকে মানু ভাই আপনি কিভাবে দেখছেন একজন সফল সংগঠক হিসেবে? সবার আগে ভাবতে হবে সরকারের এজেন্ডাটা কি। যেমন গত সরকারের এজেন্ডা ছিল ভালোভাবে এসএ গেমসটা করা, ভালোভাবে বাংলাদেশ গেমস, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট করা, বাংলাদেশ গেমস পরে পরবর্তীকালে করা। তো এতে হয় কি, একটা দেশও উজ্জীবিত হয়, সারা দেশের মানুষ, পাশাপাশি সরকারেরও একটা সুনাম বয়ে আনে। অতএব ধরেন আমার চিন্তার বাইরের লোক, তাকে আমি একটা বড় দায়িত্ব দিলাম, সে লোকটা যে আমার চিন্তা বা আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা পুরোপুরি কভার করবে এটা ভাববার কোনো কারণ নেই। সে কারণেই সরকারের সাথে সম্পৃক্ত থাকে এই ইস্যুগুলো, এই প্রোগ্রামগুলো। তো সেই জন্য আমি মনে করছি যে উনি অন্যভাবে বলেছেন, সেটা ওনার একটু খেদ আছে, ক্ষোভ আছে, ডিস্ট্রিক্ট মানে ডিএস এর ক্ষেত্রে, বিসিবির ক্ষেত্রেও কিছুটা আছে, কিন্তু আমাদের একটা ফর্ম আছে, এই ফর্মের বাইরে দেওয়ার সুযোগ নেই। যে আমাদের মধ্যে যে অ্যাসেট আছে সেটাকে ভালোভাবে লাগিয়ে, আবার যারা একটু মনকষ্ট পেয়ে দূরে সরে আছেন তাদেরকে ডেকে নিয়ে, বা দিদার ভাইদের মতো সংগঠকদেরকে একেবারে দূরে ফেলে না দিয়ে তাদেরকে কাছে নিয়ে একটা কম্বাইন্ড ওয়েতে যদি এফোর্টটা দেয়া যায়, তাহলে আমার মনে দিদার ভাই একটু যোগ করতে চাচ্ছে অনেকক্ষণ ধরে। আমি যেটা বলছি মানব ভাই খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সেটা হচ্ছে আমার আপনার মধ্যে যখন কম্পিটিশন হয়, কিছু ভালো মানুষ আপনার, কিছু ভালো মানুষ আমার, আপনার প্যানেল জিতে গেল, আমার হেরে গেল, এতে করে আমার কিছু ভালো মানুষ কিন্তু মাইনাস। ওই জন্য আজকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আপনার সবকিছু খেয়াল রাখতে হবে যে আমি পরিবারের যদি মেইন হয়ে আমার চিন্তাধারাটা কি,
বর্তমান প্রধানমন্ত্রী হলেন অত্যন্ত একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। আবাহনী ক্লাব ওনার ভাইয়ের ক্লাব হিসেবে উনি সবসময় খেলাধুলার ব্যাপারে আপনি দেখেন ওনার কিন্তু 3টা ভাই। আপনি তো বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন, সেখানে আমরা দেখেছি বঙ্গবন্ধু কিন্তু একজন কিন্তু আপনার ক্রীড়ানুরাগী ছিল এবং হচ্ছে খেলাধুলার প্রতি তার যথেষ্ট আপনার উনি ক্রীড়ার প্রতি ছিলেন এবং অনুরাগী ছিল। এবং শেখ কামাল একদিন যখন চাঁদা চাইতে গেছিল বলে যে উনি মোহামেডানের সাথে জড়িত ছিলেন বঙ্গবন্ধু, বলে তুমি আমার টিমকে যদি হারাতে পারো তাহলে তোমাকে আমি চাঁদা দিব। 4 গোলে হারাইয়ে মোহামেডানকে তখন বঙ্গবন্ধুর কাছে আসছিলেন। আচ্ছা, তো শেখ হাসিনার কথা আমি বলছি, আমরা গত সরকার 96 থেকে শুরু করে যদি আপনি একটু দেখেন যে ওনার স্পোর্টস লাখটা কিন্তু সিরিয়াস অবস্থা, এবং এই সরকার আমলে কিন্তু স্পোর্টস ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়েছে। আবার 96 আমলে আমরা বলছি আওয়ামী লীগের সরকার আমলে কিন্তু আমরা যে ক্রিকেটে যেভাবে আগে গেছি, ক্রিকেট না অল ওভার স্পোর্টস যদি আমরা কথা জানি, এটা একটি মাত্র কারণ হলো কি জানেন, নাম্বার 1 শি ইজ স্পোর্টিং, মানে স্পোর্টিং মেন্টালিটির একজন মানুষ, এবং ক্রীড়ার ব্যাপারে যখন যে যায় এটাকে আলাদা প্রায়োরিটি দিয়ে মানে উনি ওটাকে করেন, যার ফলে আমাদের স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট এখানে কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রী উনি কাকে কি বলছে যদি 3 মাস পরেও হয় ওনার ঠিক এটা মনে থেকে যেটা করা সেটা করতেছেন। আমরা শুনেছি যে এমনও যে কিছু কিছু লোক বলছে যে সরকার শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, আসলে কিন্তু সরকারের কিন্তু একটা পজিটিভ দিক, কারণ আমরা যেই উন্নত কান্ট্রিগুলো যদি দেখে তাদের কিন্তু সেখানে কিন্তু স্পোর্টসের সাথে কিন্তু তাদের দেশ ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু স্পোর্টস ব্যতি রেখে না কিন্তু। দিদার ভাই, আমি আপনাদের সময় অত্যন্ত কম, অস্ট্রেলিয়ার মেলবোর্নে আমি ওই সি বিচের ওই সাইডে যাচ্ছিলাম, খুব ঠান্ডা। আচ্ছা, তো ওখানে টয়লেটে যাবো, তো টয়লেটে কিছু না খেলে নাকি টয়লেট যাওয়া যাবে না। তো বলতেছে হোয়াট ইজ কান্ট্রি, আমি বাংলাদেশ। ও ক্রিকেট প্লেইং বাংলাদেশ, ওকে টেক দিস ইজ কি। ও আমাকে মানে বাংলাদেশ বলছে, তার মানে বাংলাদেশের ক্রিকেট মানে বিশ্বের দরবারে পৌঁছে গেছে যে বাংলাদেশ। তাহলে আপনি খেলাটাকে প্রায়োরিটি, ব্রাজিলের কি আছে, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ওদের খেলা দিয়ে আজকে পরিচয়। আমরা ক্রিকেট কিন্তু বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়েছে, এটা কোনো অস্বীকার করার কোনো ইয়ে নাই। তো যে কথাটা মানবাহীর সাথে আমি আবার যুক্ত করে আপনাকে বলবো যে এখন সরকার মনে হয় যে ক্রিকেট বোর্ড যে হারে যেভাবে মানে আসছে, যে প্রথম হলো যে সরকারের ওয়েলিশাল লোক থাকতে হবে। দিদার ভাই, আমরা আরেকটা প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ চলছে, এখানে নিরাপত্তাটিকে কিন্তু বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু দেখছে, কিন্তু যেটা হচ্ছে আমরা দেখেছি আপনি প্রোটোকল এবং হচ্ছে লজিস্টিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে সত্যিকার অর্থে মানে অসাধারণ আমরা দেখেছি যে তাদের নিরাপত্তা, একজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যেভাবে রাস্তায় আমরা গেলে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয় ঠিক সেভাবে আর কি। এটা আমার রাষ্ট্রপতির থেকে একটু ওভার করা হচ্ছে যা বর্তমান দেখছি। এর একটা কারণ যে পাকিস্তানে একটা ঘটনা ঘটে গেল, প্লাস আমাদের এখানে যে ওই যে আপনি বললেন জামাত শিবিরের যে কিছু সহিংসতার কাণ্ড, এগুলো কিন্তু কিছু হইতে পারে বিদায়। যখন মানে আমার চট্টগ্রামে তো মানুষ সাংঘাতিক অতিষ্ঠ, অর্থাৎ টিমটা স্টেডিয়াম থেকে রেডি হচ্ছে, এই সময় হোটেল পর্যন্ত পুরো রাস্তা ব্লক। এভাবে এর একটা কারণ হচ্ছে যে ধরেন সিকিউরিটিটা আমার দেশের মানে সম্মানের সাথে অত্যন্ত জড়িত। কারণ একটা আগ্রাবাদ হোটেলে যে ওয়েস্ট ইন্ডিজ আন্ডার-19 টিম আসছিল, দূরে একটা ফটকা মানে হরতালের দিতে ফুটে, এটা কিন্তু এদের কোনো এফেক্ট না। আচ্ছা, তারপরে ওই বাহানা দিয়ে দরিদ্র টিমটা চলে গেছে, যার ফলে সরকার ওই জন্য সাংঘাতিকভাবে এই ব্যাপারে সিরিয়াস। এবং আমার দেশের প্রতিটি ক্ষেত্রের রাজনৈতিক নেতা সহ প্রতিজন মানুষ এই ব্যাপারে যে ত্যাগের মনোভাব নিয়ে যাচ্ছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। নিরাপত্তার বিষয়টি আমরা আরো কথা শুনবো। একটু মানু ভাইয়ের কাছে, যে মানু ভাই আপনারা কিন্তু মানে সংগঠক, দীর্ঘদিন ধরে কিন্তু সংগঠক হিসেবে আছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখন দেখছি না যে তরুণ সংগঠক বা বর্তমান প্রজন্মের কোনো সংগঠক হিসেবে কেউ আবির্ভূত হতে বা কেউ আসছে না। কেন আসছে না এই কথাটা সত্য নয়, আসছে, তবে তাদেরকে লাইমলাইটে আনার চেষ্টা হচ্ছে না, তাদেরকে একটু সামনে নিয়ে আসার জন্য যে চেষ্টা সেটা হচ্ছে না, কোনো কিছু বসে নেই। আচ্ছা, পৃথিবী যেমন চলমান, আমরাও ঠিক চলমান। আসলে এক সময়টা ছিল খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ অনেক কমে গিয়েছিল, ইদানিং বেড়ে গেছে। আপনি দেখবেন পথে ঘাটে ক্রিকেট খেলে মানুষ এখন। আপনি দেখবেন বাংলাদেশে, আমি সাইক্লিং হিসেবে বলতে পারি, ঢাকা শহরে একসময় সাইক্লিং ছিলই না, এখন কয়েক হাজার, এবং এটা একটা প্যাশন হয়ে গেছে, এটা এখন খুব প্রাইভেট সেক্টরে চলে গেছে। এবং এই যে মানুষ আজকের প্রজন্ম যে এটাকে গ্রহণ করছে, যে কোনো খেলা, আচ্ছা, তো এটা একটা ভালো দিক। আমার কাছে মনে হয় যে এই আগামী 5 বছরের মধ্যে ভালো সংগঠক বেরিয়ে আসবে, এবং খুব ইন্টেলিজেন্ট, এবং আজকের প্রজন্মের
সংগঠনটা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পারদর্শী হবে বলে আমার ধারণা আছে। আমি একটু দিদার ভাইয়ের কাছে, দিদার ভাই আমরা জানি যে বঙ্গবন্ধুর যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে সেই পত্রটির বাহক কিন্তু আপনি কিন্তু ছিলেন, কিন্তু এটা সত্যি অসাধারণ, আমরা একজন দেশের নাগরিক হিসেবে আসলে গর্বিত। তো সেই সময় যদি ছোট্ট করে বলতেন যে সেই সময় সেই 26শে মার্চ ভোরে এই মেসেজটা মগবাজার ওয়্যারলেসের পৌঁছে, ওখান থেকে যে ওয়্যারলেস অপারেটর ছিলেন উনি পাস করলেন চিটাগাংয়ের আব্দুল কাদেরকে। ওখান থেকে আমাকে কল করছে। আমরা আগের রাত তো সারা রাতে আমরা ওয়্যারলেসের মাধ্যমে বিভিন্ন জিনিস মনিটরিং করতেছিলাম। সাইকেল চালিয়ে এসে আমি মানে 9 কপি করে 7টা কপি বিভিন্ন জায়গায় দিচ্ছি। এখানে যে অনেকে বলছে যে ইপিআর এর ওয়্যারলেস, ইপিআর 25 তারিখে 1টার দিকে বেলুচ রেজিমেন্ট নিয়ে নিচ্ছে। চট্টগ্রামের সাথে ঢাকার টেলিফোন কন্ট্রাক্ট 7টা থেকে বন্ধ, 1টার সময় ওয়্যারলেস বন্ধ। এই বিএসএফ এর মাধ্যমে ঢাকা পৌঁছে ওটা আমি 7টা জায়গায় পৌঁছেছিলাম। আমাদের বিভিন্ন নেতা হান্নান একটা কপি নিয়ে ওখান থেকে এটা ঘোষণা দিয়েছিলেন, এবং আব্দুল কাদের কিন্তু বিভিন্ন বিদেশি জাহাজের মাধ্যমে মেসেজটা বিদেশে পাস করাতে ভয়েস অফ আমেরিকা আকাশবাণী ওই দিন সন্ধ্যায় মানে বঙ্গবন্ধুর ঘোষণাটা ডিক্লেয়ার হয়েছে। পরের দিন 27 তারিখ আবার ওই যে একজন সামরিক ব্যক্তি হিসেবে জিয়াউর রহমান সাহেব যখন করালডাঙ্গা পাহাড়ে ছিল ওনাকে এনে ওনাকে দিয়ে আবার মানে প্রথমত উনি নিজের নামে, পরে অন বিহাফ অফ বঙ্গবন্ধু। আমি একটু মানবের কাছে, মানু ভাই এখন হচ্ছে যে ফেডারেশন গুলোর বর্তমান অবস্থা, আপনি একটি ফেডারেশনের সভাপতি হিসেবে আর কি, যে সেখানে কিন্তু ইকোনমিক্যাল বিষয়টির জন্য কিন্তু অনেকগুলো ফেডারেশন কিন্তু তাদের ডেভেলপমেন্ট করতে পারছে না কিন্তু। মানু ভাই এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো একজন একটা ফেডারেশনের সভাপতি হিসেবে আর কি। ইতিমধ্যে প্রাইভেট ব্যাংক ওনার্স অ্যাসোসিয়েশন অনেক ভালোভাবে এগিয়ে এসছেন, তারা অনেক ফেডারেশনকে প্রতিষ্ঠানগতভাবে সাহায্য করছেন। এখন শুধু নেতৃত্বটা ওই ওনার ভাষায় যে যারা আমরা দায়িত্বে আছি তারা যদি একটু সিরিয়াস এবং সিনসিয়ার এবং কি বলবো দেশপ্রেমিক হই, তাহলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা কিন্তু নাই করে আমাদের দেশে প্রায় 42টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছে। আমি একটু দিদার ভাইয়ের কাছে আসবো। দিদার ভাই, যেটা হচ্ছে যে আপনি একজন সফল সংগঠক এবং মুক্তিযুদ্ধের একেবারে বঙ্গবন্ধু সহচর্য ছিলেন, সব মিলে হচ্ছে যে আপনার আসলে অবদান অসাধারণ বাংলাদেশের জন্য আর কি। তো বাংলাদেশের বর্তমানে যে ক্রীড়া অঙ্গন চলছে, আপনি কতটুকু স্যাটিসফাই, এবং বাংলাদেশের যে ক্রিকেট যে সম্প্রতি টি-20 বিশ্বকাপ যে চলছে, সব মিলে যদি আমাদেরকে একটু জানান যে আসলে কেমন, আপনার কাছে কেমন লাগছে ব্যক্তিগতভাবে আর কি। আমি বলবো যে বিসিবি কে গেম ডেভেলপমেন্টের যারা আছে তারা কাল বিলম্ব না করে এদের খেলোয়াড়দের মধ্যে যে কম্বিনেশনটা, টিম স্পিরিটটা, তাদের মধ্যে যে একটা সহ অবস্থান যেটা বিরল ছিল, মানে এটা অবশ্যই করতে হবে। আর যে কথাটা একটু আগে আমার মানবভাই বলছিলেন, সাকিব আল হাসান যে অঙ্গভঙ্গিটা করছে, রাগের মাথায় অনেক রকমের অনেক কিছু হয়। আমার দেশে আইন অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, আর রাগের মাথায় যদি আপনি বউ তালাক দেন, আগে বউটাকে অন্যত্র বিয়ে করে মানে এটা আসতে হতো। যা পাকিস্তান আমলে আইনটা হয়েছিল 7 ধারা, কিন্তু এরশাদ সাহেব পারিবারিক আইন করে 90 দিনের ভিতরে এটা আপনি মাইন্ড চেঞ্জ করতে পারবেন। আল্লাহর কোরআন পর্যন্ত অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে যেখানে, তাহলে রাগের মাথায় ও যে জিনিসটা করছে, ওকে 3টা ম্যাচের জন্য সাসপেন্ড করা মিডিয়াতে যখন আসছে, এটা প্রচার হয়েছে। এইটি ইজ এ বিগ পানিশমেন্ট টু সাকিব। ওর ওই খেলাগুলোকে তাকে সাসপেন্ড না রাখার জন্য আমি একটা আবেদন করেছিলাম, যে এই কথাটা বলে যে কাল নাগিনীর বিষ আর গোলাপের কাটার বিষ। আমাদের অনেক সার্ভিস বিশ্বকাপের কথা চিন্তা করে আমাদের এই বিষয়টা করা দরকার। সারা বিশ্বে অলরাউন্ডার হিসেবে যে আমার খ্যাতি এনে দিছে, তারা এই খেলার সুযোগটা ওকে দিতে পারতো। আমি আবেদন জানিয়েছিলাম লিখিতভাবে এবং কোরআনের আয়াত দিয়ে, মানে কোরআনের আয়াত দিয়ে আমি জিনিসটা বলছিলাম। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে অ্যাকশনের ব্যাপার যে মেন্টালিটিটা দেখানো হয়েছে, সেম মেন্টালিটিটা সর্বক্ষেত্রে এবং ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তা থেকে শুরু করে সব জায়গায় সেম জিনিসটা দেখানো হোক। হ্যাঁ, তারপর সাকিব আল হাসান কিন্তু আপনি যেটা বলছেন, এই সাসপেন্ডের পরেও কিন্তু সে অলরাউন্ড পারফরমেন্স করে টিমকে কিন্তু মোটামুটি ভালো স্পিড থেকে সে সরে যায়নি। হ্যাঁ, সে নিজেও অনুতপ্ত। কোরআনে আছে, কোরআনের আয়াত দিয়ে বলছিলাম, অনুতপ্ত হলে সেখানে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কথা বলছি। ব্যর্থতার মাঝে আসলে আমরা সফলতার আশা করছি অলওয়েজ, কারণ বাংলাদেশের স্পোর্টস অনেক এগিয়ে যাবে সামনের দিকে। আমি সর্বশেষ একটু আশার বাণী যদি আপনি আমাদেরকে শুনেন বাংলাদেশ স্পোর্টস নিয়ে আর কি, একজন সফল সংগঠক হিসেবে। স্কুল লেভেলে যে ক্রীড়া শিক্ষক আছে, ক্রীড়ার কয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। ওখানে প্রাক্তন খেলোয়াড়কে কোচেস ট্রেনিং দিয়ে দেওয়া হলে সে শিল্প হিসাবে প্রোডাকশন করে যাবে সারা বছর। আমার দেশ মানের দিক থেকে বেড়ে আসবে। মানব ভাই, আপনি যদি ছোট্ট করে আমাদেরকে বলেন। আমি মনে করি খেলাগুলোকে ডেভেলপ করতে গেলে প্রথমে কোচ দরকার,
এবং জাজ দরকার। হ্যাঁ। আমাদের দেশে কোচ এবং প্রশিক্ষিত জাজের খুব অভাব। এটাকে আমরা ডেভেলপ করতে পারলে তৃণমূল থেকে প্লেয়ার বের হয়ে আসবে। আমার শেষ কথাটা হলো কি জানেন, আমরা যে যাই কিছু করি না কেন, আমি শুধু আমার কোরআন আর হাদিসের গাইডলাইনে যদি নিজেকে শুদ্ধ করি, সমাজ শুদ্ধ হবে এবং এই স্পোর্টস থেকে শুরু করে পুরো দেশ ডেভেলপমেন্ট আমরা আপনার কথার সাথে একমত দিদারুল ভাই, যে আসলে বাংলাদেশের স্পোর্টস এগিয়ে যাবে এবং প্রত্যেকেই যদি এই মন মানসিকতা যদি কাজ করে এবং সংগঠন হিসেবে কাজ করে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট এবং অন্যান্য যে ফেডারেশনগুলো আছে, অন্য যে খেলাগুলো আছে, সেগুলো আগিয়ে যাবে ইনশাল্লাহ। আর বর্তমান সরকার তো এমনিতে ক্রিয়াবান্ধব সরকার, আমাদেরকে সাপোর্ট দেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, খেলাধুলা সম্পর্কে এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।